এখন গতদিনের লেকচারে কি কারো কোনো প্রবলেম ছিল? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জেনেছিলাম আর কি গত ক্লাসে। তো বলেছিলাম যে গত ক্লাসে আসলে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল না। তো আজকে আমি 2টা হোমওয়ার্ক দিয়েছি। 2টা ডাটা লিখেছি যে কনস্ট্রাক্টিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর দ্য ফলোইং ডাটা সেট। আমি এখানে 2টা টেবিল দিয়েছি। আসলে এত বড় টেবিল তো লেখা পসিবল না। আমি বই থেকেই আর কি ছবি তুলে দিয়েছি। তো এখানে বলেছি the following data refer to the ages of 80 children recorded in months obtained in a nutrition survey by a research team. তাহলে হচ্ছে 80 জন বাচ্চার একটা মাসের বয়স দেওয়া আছে নিউট্রিশনের সার্ভে থেকে। তো এটা থেকে আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লিখতে হবে জাস্ট। এটাকে সাজিয়ে এরপর আমরা ক্লাস আকারে লিখে কতগুলো ক্লাস হবে আমরা গত ক্লাসে শিখেছিলাম সেভাবে হোমওয়ার্ক করব। এখানে আরো একটা ডাটা দেওয়া আছে 100 স্টুডেন্টের যে suppose that 100 students are enrolled in a statistics class and the following are the test scores received by them. তাহলে তাদের স্কোর গুলো এখানে দেওয়া আছে। এই ডাটা থেকে আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফাইন্ড করতে হবে। তো আমরা কি এরকম ডাটা থেকে এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা মানে লিখতে পারবো? টেবিলটা কি আমরা ফর্ম করতে পারবো কিনা? জি ম্যাম, পারবো। আশা করি পারবো, তাই না? আমরা যখন শিখেছিলাম তো ওখানে 50টা ডাটা ছিল, এখানে 100টা 80টা ডাটা আছে। একটু জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় হবে জাস্ট, আর কিছু না। তো এই 2টা হোমওয়ার্ক আমরা করব, হোমওয়ার্ক দেওয়া আছে। এরপর এখানে আমরা আজকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করেছিলাম। এটাকে ডায়াগ্রামের সাহায্যেও রিপ্রেজেন্ট করা যায়। যেমন আমি মনে হয় স্ট্যাটিস্টিক্স ক্লাসের শুরুতে একটা বলেছিলাম যে এরকম টাইপের ডাটা থাকে। যেমন আমি একটা বলেছিলাম যে এরকম ডাটা আমরা একটা জায়গায় দেখে থাকি, যারা আমরা হয়তো খেলা দেখি, এরকম ওভার দেখায়, তাই না? যে এত থেকে এত ওভারে হচ্ছে রান এত ছিল, এরকম দেখায়। তো এইগুলো আসলে অনেক জায়গায় ইউজ হয়, এই টাইপের ডায়াগ্রাম গুলো। স্ট্যাটিস্টিক্স এর যে টার্ম গুলো আছে এগুলো আমাদের হচ্ছে রিয়েল লাইফের অনেক জায়গায় এগুলোর ইউজ আছে। যেমন আমরা ওই যে যেটা বললাম যে খেলার সময় আমরা এরকম দেখি যে এততম ওভারে এত রান ছিল, এটাকে কিন্তু এভাবে ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করা যায়। তো এখানে সেটাই বলেছে যে এ বার ডায়াগ্রাম অলসো নোন অ্যাজ এ বার চার্ট is to form a representation in which the frequencies are represented by rectangles usually separated along the horizontal axis. তার মানে হচ্ছে এখানে যে হাইট দিয়েছি আমরা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, রেক্ট্যাঙ্গেলের যে হাইটটা আছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এরপর বলেছে ইটস লেন্থ আর ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি অর প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড দে রিপ্রেজেন্ট। তার মানে হচ্ছে এই লেন্থ গুলো হচ্ছে ফ্রিকোয়েন্সির সমান অথবা প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড দে রিপ্রেজেন্ট। এবং এখানে বলেছে দ্য উইথ অফ দিস বার হ্যাভ নো সিগনিফিক্যান্স, মানে হচ্ছে এই বার গুলো কি উইথ কতটুকু হবে সেটার কোনো স্পেসিফিক কোনো নিয়ম নেই যে এটাকে এতটুকুই হতে হবে এর প্রস্থ, অথবা প্রস্থ অনেক ছোট হতে হবে, সেটার কোনো নিয়ম নেই। শুধুমাত্র আমি হাইটটা দেখবো যে হাইটটা কতটুকু, হাইটটা হবে আমাদের ফ্রিকোয়েন্সির সমান, এটা বলেছে। যে হ্যাভ নো সিগনিফিকেন্স বাট আর টেকেন টু মেক দ্য চার্ট লুক অ্যাট্রাকটিভ। শুধুমাত্র চার্ট দেখতে কেমন হবে এটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী একটা আঁকবো। এরপর বলেছে ইন রিপ্রেজেন্টিং দ্য বার্স দেয়ার ইজ নো নেসেসিটি অফ হ্যাভিং এ কন্টিনিউয়াস স্কেল। তাহলে এই বার ডায়াগ্রাম আঁকার জন্য কোনো কন্টিনিউয়াস স্কেল থাকার দরকার নেই। আর এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে বার ডায়াগ্রাম মেইনলি আমরা কোয়ালিটেটিভ ডাটার জন্য ইউজ করি, মানে নিউমারিক্যাল ডাটা না। নিউমারিক্যাল বাদে আমরা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছিলাম। জাস্ট হচ্ছে কোয়ালিটি টাইপের জিনিসগুলো যদি ক্লাসে থাকে, এখানে এই ফ্রিকোয়েন্সি টেবিলে কিন্তু আমাদের কোনো নিউমারিক ভ্যালু নেই। তো এই টাইপের ফ্রিকোয়েন্সি টেবিল গুলো আমি যখন ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করব সেটাকে আমরা বলবো বার ডায়াগ্রাম। আমরা পরে হচ্ছে কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে ডায়াগ্রাম শিখবো নেক্সট ক্লাসে। এগুলো আমরা মেইনলি আমরা দেখবো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে অথবা ডিসক্রিট ডাটার ক্ষেত্রে।
সবাই কি বুঝতে পেরেছেন যে বার ডায়াগ্রাম সম্পর্কে আমি কি বললাম, বার ডায়াগ্রাম বলতে কি বোঝাচ্ছে? জি তো ম্যাম, বুঝতে পারছি। এরপর এক্সাম্পলে বলা আছে যে দ্য অ্যাকম্পানিং টেবিল শোজ দ্য স্টক পজিশন অফ ফিনিশড গুডস ইন মেট্রিক টনস অ্যাজ অফ জুন। এটা জাস্ট একটা ডেট বলা আছে যে অফ দ্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন রিপ্রেজেন্ট দ্য ডাটা বাই আ বার ডায়াগ্রাম। তাহলে এই ডাটাটা দেওয়া আছে, যে এই ফিনিশড গুডস দেওয়া আছে একটা ডেটের বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের। তো বলেছে এই ডাটাটাকে বার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে। তাহলে আমাদের টিএসপি আছে, কোয়ান্টিটি বলা আছে যেগুলো মেট্রিক টনে আছে 8916। তারপরে এসএসপি কোয়ান্টিটি দেওয়া আছে, পেপারের কোয়ান্টিটি দেওয়া আছে, সিমেন্টের কোয়ান্টিটি দেওয়া আছে, স্যানিটারি ওয়্যারের কোয়ান্টিটি দেওয়া আছে এবং ইনসুলেটর টাইলস সবগুলোর কোয়ান্টিটি দেওয়া আছে। তো এটাকেই কিন্তু আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কিন্তু এই ডাটাকে আমি কিভাবে বার ডায়াগ্রামে রাখার সাথে রিপ্রেজেন্ট করব। এখানে বলেছে দ্য ভার্টিক্যাল বার ডায়াগ্রাম কনস্ট্রাক্টেড ফ্রম দিস ডাটা ইজ শোন ইন ফিগার 2.1। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল বার ডায়াগ্রাম, মানে হচ্ছে আমি এই ফ্রিকোয়েন্সি গুলোকে ভার্টিক্যালি ড্র করেছি। আমি পরে দেখবো হরাইজন্টালিও এটাকে রিপ্রেজেন্ট করা যায়। তো এটাকে একটু ওকে। তো এখানে আমি বলেছি যে আমাদের কি কি দেওয়া ছিল, ফিনিশ গুডস গুলোকে আমি হরাইজন্টাল অ্যাক্সিসে রেখেছি এবং কোয়ান্টিটিটাই তো আমাদের কি ফ্রিকোয়েন্সি, তাই না? তো আমরা কোয়ান্টিটিকে রেখেছি ওয়াই অ্যাক্সিসে। এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, কোয়ান্টিটিকে লেন্থ ধরে নিয়ে আমি রেক্ট্যাঙ্গেলটা এঁকেছি। যেমন আমি টিএসপি হরাইজন্টাল অ্যাক্সিসে লিখেছি টিএসপি, এসএসপি, পেপার, সিমেন্ট, স্যানিটারি ওয়্যার, ইনসুলেটর, টাইলস সবগুলো আমি লিখেছি হরাইজন্টাল অ্যাক্সিসে। আমি এখানে আসা হয় কারণ আমরা তো অ্যাক্সিস সম্পর্কে তো জানি, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এখানে আমি এগুলো তাই লিখেছি, টিএসপি রেখেছি, এসএসপি রেখেছি, আর এখানে যে হাইটটা আছে এটাকে আমি ধরেছি ফ্রিকোয়েন্সি। তো টিএসপি দেওয়া ছিল 8000 সামথিং। তো আমি এখানে ওয়াই অ্যাক্সিসকে এভাবে নিয়েছি যে 5000, 10,000, এভাবে 20,000 পর্যন্ত নিয়েছি। তো টিএসপি যখন আমি দেখেছি টিএসপি হচ্ছে 8000, তখন 8000 কোথায় হবে, হয়তো 8000 থাকবে এখানে। তো 8000 এর সমান করে হাইট নিয়ে আমি টিএসপির জন্য রেক্ট্যাঙ্গেল লিখেছি। তাহলে এটা দেখে আমি বুঝতে পারবো যে টিএসপি পরিমাণটা আছে এতটুকু 8000। এরপর হয়তো এসএসপি আছে 14,000, তাহলে এটার বারটা কি আরেকটু হাইটটা বড় হবে। এরপর হয়তো সিমেন্ট আছে হয়তো আরো কম, তাহলে তার হাইটটা ছোট হবে। এরপর লাস্টে টাইলস ছিল অনেক বেশি, টাইলসের হাইটটা অনেক বড় হবে। তো এভাবে আমি ড্র করব। তো এভাবে ড্র করার পর আমি কিন্তু বার ডায়াগ্রাম থেকেও বুঝতে পারবো যে কোন কোন এলিমেন্ট গুলো কত অ্যামাউন্টে আছে। ওই কোয়ান্টিটিটা আমরা বার ডায়াগ্রাম দেখেও বুঝতে পারবো। তো এটা কি আমরা বুঝতে পেরেছি যে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে এই বার ডায়াগ্রামটা আমরা আঁকলাম? ম্যাডাম এই কোয়ান্টিটির যে মানে ভার্টিক্যাল সাইডটা, এটা কি মানে নির্দিষ্ট কোনো নিয়ম আছে যে আমরা কত ডিফারেন্স নিতে পারবো? না না, এটা কোনো নিয়ম নেই। যেমন আমাদের যদি কোয়ান্টিটিটা এরকম করে থাকতো যে 5, 10, আমি কিন্তু তাহলে ছোট ছোট করে নিতাম, 5, 10 এভাবে করে নিতাম। যেহেতু আমরা দেখবো মিনিমাম কোয়ান্টিটি কত, জি ম্যাম। 862, এবং ম্যাক্সিমাম কোয়ান্টিটি কত, 18,000, তাই না? জি ম্যাম। তো এটাকে কিন্তু আমি যদি 100 করে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইট অনেক বিশাল। অনেক বিশাল হবে। তো আমরা এমন ভাবে নিব স্ট্যান্ডার্ড যে খুব বেশি না নিতে হয়। ইন্টারভাল গুলো আমি তাহলে বেশি বেশি করে নেব। এই জন্য কিন্তু এখানে দেখেন ইন্টারভাল গুলো নিয়েছে কিন্তু 2000 2000 করে। জি ম্যাম। আর আমি যদি 1000 করে নিই, আমাদের কিন্তু এখানে কি আরো অনেক বড় বড়, হয়ে যাবে। আরো অর্ধেক আরো বেশি নিতে হতো, তাই না?
জি ম্যাম। কারণ 1000 জায়গায় 2000 জায়গায় আরো একটা হতো 1000, 3000, 5000। তো আমি দেখবো যে আমার মিনিমাম ভ্যালু কত আছে আর ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, সেই হিসাবে আমি একটা ইন্টারভাল নিব, যে জাস্ট 10-12টার বেশি যাতে না হয়। তো এই জি জন্য ম্যাম। আমি 2000 করে নিয়েছি, যে 2000, 4000 এভাবে, যেহেতু 18,000 ম্যাক্সিমাম আছে, আমি 20,000 পর্যন্ত নিয়েছি। এরপর কিন্তু আমি এমন না যে একদম স্কেল দিয়ে এঁকেছি, আমি জাস্ট ধরে নিয়েছি যেহেতু এটা 20,000, তাহলে 18,000-এর পর হয়তো একটু উপরে দিব, যে 18,000 কত ছিল এখানে, 18,455। তো সেক্ষেত্রে আমি কিন্তু 18,000 থেকে জাস্ট একটু উপরে নিয়ে আঁকবো, এটা এরকম একটা আর কি। আইডিয়া করে নিব একটা কাছাকাছি। আইডিয়া করে নিব, হ্যাঁ। আমরা একদম যে একদম গ্রাফে এঁকে একদম স্কেল অনুযায়ী আঁকতে হবে তা না, আমি আর কি একটা আইডিয়া করে আঁকবো। যেমন এটা দেখে একটা আন্দাজ করা যাচ্ছে যে এটা 8,000-এর 800-র একটু, সরি 8,000-এর একটু উপরে। আর এরপর এসএসপি ছিল আমাদের 18,000। তা এটা দেখে বোঝা যাচ্ছে যে এসএসপি কোয়ান্টিটিটা 18,000-এর একটু বেশি। এরপর পেপারের কোয়ান্টিটি হচ্ছে 2600, সেটা কিন্তু অনেক ছোট। পেপারের কোয়ান্টিটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা 2000 থেকে একটু বেশি, তাই না? আমি কিন্তু পেপারকে কিন্তু এতটুকু আঁকিনি। জি ম্যাম। এরপর সিমেন্ট হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 7,000। তো সিমেন্ট কিন্তু আমাদের দেখেন 6,000-এর একটু উপরে এঁকেছি। তো আমি কিন্তু এই ডাটা দেখে যেভাবে বুঝতে পারছিলাম কোয়ান্টিটি কত, বার ডায়াগ্রাম থেকেও কিন্তু সেটা বুঝতে পারছি যে কোনটার কোয়ান্টিটি কতটুকু। সবাইকে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা বার ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করব কোনো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে। জি জি ম্যাম, সহজ আছে। তো এটা আমি বলেছিলাম যে এটা ভার্টিক্যাল বার ডায়াগ্রাম। আপনাদের আমি আগেই বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল যে কোর্সগুলো করেছেন এটার থেকে স্ট্যাটিস্টিক্স কোর্সটা অনেক বেশি ইজি। কারণ এটা কি ছোটবেলার ওই গ্রাফ আঁকার মতোই, যে জাস্ট হচ্ছে আমাদের এখানে এক্স অ্যাক্সিসে লিখবো এই টার্মগুলো, আর ওয়াই অ্যাক্সিসে এই কোয়ান্টিটি গুলো লিখে জাস্ট বার আঁকবো, আমাদের বার ডায়াগ্রাম হয়ে যাবে। আর এখানে ছিল ভার্টিক্যাল বার ডায়াগ্রাম, এটাকেই হচ্ছে আমি হরাইজন্টাল আকারে লিখতে পারি জাস্ট এভাবে। আমি এখানে হচ্ছে এই হরাইজনেই রেখেছি হচ্ছে যে আমাদের কোয়ান্টিটি ছিল, ফ্রিকোয়েন্সি ছিল, আর ওয়াই অ্যাক্সিসেই আমি রেখেছি হচ্ছে আমাদের যে এলিমেন্ট গুলো দেওয়া ছিল টিএসপি, এসএসপি এগুলোতে। তো আমি জাস্ট কি ওই ডায়াগ্রামটাকেই জাস্ট অপোজিটলি এঁকেছি, এক্স অ্যাক্সিস এর গুলোকে ওয়াই অ্যাক্সিসে লিখেছি, ওয়াই অ্যাক্সিস এর গুলোকে এক্স অ্যাক্সিসে লিখেছি। তো আমাদের একইভাবে কিন্তু এই যে টিএসপি ছিল কত, 8,000, এখানে কিন্তু আমি 8,000-ই লিখেছি। এসএসপি ছিল 18,000। এই রেক্ট্যাঙ্গেলের হাইটটাকে আমি লিখেছি হচ্ছে হরাইজন্টালি, এই জন্য এটাকে আমি বলছি হরাইজন্টাল বার ডায়াগ্রাম। আর আগের যে ডায়াগ্রামটা এঁকেছিলাম সেটাকে আমি বলেছিলাম ভার্টিক্যাল বার ডায়াগ্রাম। তো আমরা চাইলে যে কোনো ভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এটা আমাদের ইচ্ছা, যদি আমাদের বলে না দেওয়া থাকে। সবাই কি বুঝতে পেরেছি হরাইজন্টাল আর ভার্টিক্যাল বার ডায়াগ্রাম কি? জি ওকে। এরপর একটা এখানে টার্ম আছে হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রাম। যেমন এখানে ছিল কি একটাই এলিমেন্ট দেওয়া ছিল, তো আমাদের যদি এই টিএসপি সাথে আরো কিছু থাকে এখানে, যে টিএসপি এসএসপি করে একসাথে দেওয়া থাকলো, এই দুইটার জন্য আলাদা কোয়ান্টিটি দেওয়া থাকলো, তাহলে আমাদের এলিমেন্ট গুলো যদি একের অধিক থাকে এবং তার জন্য একটা কোয়ান্টিটি দেওয়া থাকে, তাহলে আমি সেটাকে লিখবো মাল্টিপল বার ডায়াগ্রাম। মানে এলিমেন্ট একটা না থাকে, যদি একের অধিক থাকে, তাহলে আমি সেটাকে লিখবো মাল্টিপল বার ডায়াগ্রাম। এখানে আমি একটু বলি যে another diagram which is frequently used to present statistical data is the multiple bar diagram. This is primarily used to compare two or more characteristics. তাহলে কি যখন একটা থাকছে তখন শুধুমাত্র ডায়াগ্রাম, যখন হচ্ছে টু অর মোর ক্যারেক্টারিস্টিক কারেসপন্ডিং টু এ কমন ভ্যারিয়েবল ভ্যালু, কমন ভ্যারিয়েট ভ্যালু, তাহলে দুই অথবা তার বেশি ক্যারেক্টারিস্টিক থাকবে কারেসপন্ডিং টু এ কমন ভ্যারিয়েট ভ্যালু। তাহলে একটা কমন ভ্যারিয়েট ভ্যালু থাকবে, বাট আমাদের ক্যারেক্টারিস্টিক থাকবে দুই অথবা দুইয়ের অধিক, তখনই আমি মাল্টিপল বার ডায়াগ্রাম আঁকবো। এরপর বলেছে মাল্টিপল বার চার্ট আর গ্রুপড বার্স, মানে হচ্ছে গ্রুপড বার্স থাকবে, এখানে অনেকগুলো থাকবে দুইয়ের অধিক, হুজ লেন্থস আর প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য
ক্যারেক্টারিস্টিক, এগুলো তো আমরা আগেই জেনেছি যে লেন্থটা হবে যে ক্যারেক্টারিস্টিকের ম্যাগনিটিউড আছে অথবা ফ্রিকোয়েন্সি আছে তার সমান। এবার বলেছে the bars of a multiple chart are usually put adjacent to each other without allowing any space between them। মানে আমি বললাম যে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক থাকবে, তাদেরকে আমি একসাথে আঁকবো। হয়তো আমাদের এই তিনটা আলাদা আলাদা আছে, এদেরকে আমি একসাথে আঁকবো। এরপর পরে আবার আরো হয়তো দুইটা তিনটা আছে, তাকে আমি একসাথে আঁকবো। সেটাই বলেছে যে ইউজুয়ালি পুট অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে আমি একটার পাশে আর একটাকে আঁকবো, এর মধ্যে কোনো স্পেস থাকবে না, যে উইদাউট এনি স্পেস বিটুইন দেম। Different shading or color can be used to distinguish one group of birds from other groups। তাহলে এখানে যে আমি অনেকগুলো গ্রুপ আঁকছি একসাথে, তো কোনটা কোন গ্রুপের সেটা বোঝানোর জন্য সরি, আমার মনে হয় নেট চলে গিয়েছিল, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমরা কি মাল্টিপল বার ডায়াগ্রাম সম্পর্কে বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম, একটা এক্সাম্পল এরকম দিলে মনে হয় ভালো। জি ম্যাম। এখানে বলেছি এখানে যখন দুই অথবা দুইয়ের বেশি ক্যারেক্টারিস্টিক থাকবে, যেমন এখানে ছিল কি জাস্ট হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক দেওয়া ছিল এই টেবিলে, আর একটা কোয়ান্টিটি দেওয়া ছিল। তো যখন হচ্ছে আমাদের টেবিল দেওয়া থাকবে একের বেশি, আরো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক থাকবে, তখন আমি বার ডায়াগ্রামটা আঁকবো। যেমন এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে যে এডুকেশন লেভেল অফ ফিমেল পপুলেশন অফ বাংলাদেশ। তাহলে এডুকেশন লেভেল অফ ফিমেল পিপল অফ বাংলাদেশের একটা টেবিল দেওয়া আছে, যে পার্সেন্টেজে দেওয়া আছে যে পার্সেন্টেজ অফ ফিমেলস উইথ। তাহলে আমাদের এখানে দেখেন কতগুলো গ্রুপ দেওয়া আছে, একটা করে ডিভিশন দেওয়া আছে এবং গ্রুপ দেওয়া আছে কয়টা, একটা দুইটা তিনটা, যে নো এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন। তাহলে আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি কয়টা আছে, ক্যারেক্টারিস্টিক তিনটা কিন্তু আছে। আমাদের তিনটা। এই বরিশালেই, বাট হচ্ছে ফিমেল গুলোর কি আলাদা আলাদা ক্যাটাগরি করা আছে। ক্যারেক্টারিস্টিক আছে তিনটা, নো এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন। তাহলে এটাকে কিন্তু আমি শুধুমাত্র বার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে পারবো না, এটাকেই আমি রিপ্রেজেন্ট করবো মাল্টিপল বার ডায়াগ্রাম দিয়ে। তো একইভাবে আমি কিন্তু এখানে বরিশাল এগুলোকে আমি এক্স অ্যাক্সিসেই রাখছি, এবং এখানে যে কোয়ান্টিটি গুলো আছে এগুলোকে আমি ওয়াই অ্যাক্সিসে রাখছি। কিন্তু বরিশালের জন্য আগে যেমন একটা রেক্টাঙ্গল হয়েছিল, এখানে কিন্তু তিনটা রেক্টাঙ্গেল হবে। একটা হবে নো এডুকেশনের জন্য, একটা হবে প্রাইমারি এডুকেশনের জন্য, একটা হবে সেকেন্ডারি এডুকেশনের জন্য।
আর এখানে আমি বলেছিলাম যে এক একটাকে এক এক কালারে লিখবো, যাতে আমি বুঝতে পারি যে এই প্রথমটা হচ্ছে নো এডুকেশনের জন্য, আর আরো গাঢ় যে কালারটা আছে ব্ল্যাক, সেটা হচ্ছে প্রাইমারি এডুকেশনের জন্য, এবং এর পরেরটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশনের জন্য। তাহলে আমি এই বার মাল্টিপল বার ডায়াগ্রামটা যখন দেখছি, তখন আমি বুঝতে পারছি যে বরিশালে নো এডুকেশনের যে সংখ্যাটা সেটা হচ্ছে বেশি, কারণ নো এডুকেশন হচ্ছে 43%। এই তাহলে কিন্তু আমি বারের এতটুকু দেখেই বুঝতে পারছি যে বরিশালে ফিমেলদের এডুকেশন লেভেলটা কিরকম। নো এডুকেশন সব থেকে বেশি, প্রাইমারি এডুকেশন হচ্ছে এর থেকে একটু কম 34%, এবং সেকেন্ডারি এডুকেশন হচ্ছে সব থেকে কম 21.7। একইভাবে যখন চিটাগং এর জন্য এঁকেছি, তখন প্রথমবার এঁকেছি হচ্ছে নো এডুকেশনের জন্য 41.8। এরপর প্রাইমারি এডুকেশন হচ্ছে 37.0 এবং সেকেন্ডারি এডুকেশন হচ্ছে 21.2। আমি কি বুঝতে পেরেছি যে তাহলে এই ডায়াগ্রামটা আমরা কিভাবে আঁকবো? জি জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, একইভাবে এখানে কিন্তু আরো একটা টেবিল দেওয়া আছে। ম্যাম এখানে একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ বলেন। মানে এই যে তিনটা ফ্রিকোয়েন্সি, মানে তিন ধরনের যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মানে নো এডুকেশন, আর হচ্ছে সেকেন্ডারি, এরকম হ্যাঁ, যখন ছক দেওয়া থাকবে, আমরা তো হচ্ছে ওই যে মানে আগের যেটা করলাম, ওই যে মানে শুধু শুধু বার, বার এটা ডায়াগ্রাম এটা তো একটা বার ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম থাকলে। যেটা, হ্যাঁ জি, হ্যাঁ, ওইটা তো আমরা, জি জি, ওইটা তো আমরা তিনটা, মানে তিনটা বার করে করতে পারতাম, মানে আলাদা আলাদা। হ্যাঁ, তো এক্ষেত্রে কি সহজে করে দিতে পারবো? মানে আপনি বলতে চাচ্ছেন শুধুমাত্র বার করে করতে পারি কিনা সেটা? জি, তিনটা, তখন তিনটা হবে। জি তখন কিন্তু আলাদা আলাদা তিনটা হবে, বরিশাল এবং জি নো জি এডুকেশনের জন্য জি একটা জি, আঁকতে হবে। কিন্তু ওটা দেখে আমাকে কিন্তু তিনটা চার্টকে আলাদা আলাদা করে দেখতে হচ্ছে, আর এখানে না আমি থাকে একটা যে, চার্ট দেখেই আমি বুঝতে পারছি যে বরিশালের এডুকেশন লেভেলটা কিরকম উইমেনদের, এরপর চিটাগং এর কিরকম। তো আমরা হচ্ছে যত ইজিলি আমরা জি জি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি সেটাই তো দেখছি, তাই না? কারণ আমি যদি তিনটার জন্য আলাদা আলাদা করে আঁকি, সেক্ষেত্রে আমাকে তিনটাতে গিয়ে দেখতে হবে। বরিশালের জন্য নো এডুকেশনের জন্য প্রথম চার্ট দেখতে হবে, আবার সেকেন্ড চার্ট দেখতে হবে প্রাইমারি এডুকেশনের লেভেল কিরকম, আবার থার্ড চার্ট দেখতে হবে যে সেকেন্ডারি এডুকেশনের লেভেলটা কিরকম। বাট আমি যদি এই মাল্টিপল বার ডায়াগ্রামটা দেখি, তাহলে আমি এই শুধুমাত্র এই চার্টটা দেখেই বুঝতে পারবো যে উইমেনদের এডুকেশন লেভেলটা কিরকম আছে কোন জি ম্যাম, বিভাগে, সহজেই বোঝা যাবে আর কি। সহজে বোঝা যাবে। এবং আমি এই যে তিনটা বার এঁকেছি, একটা হচ্ছে নো এডুকেশন, প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন, এটাকে আমি কিন্তু আলাদা আলাদা করে বোঝার জন্য আলাদা আলাদা কালারে লিখবো। আমরা হয়তো এক্সামে যখন আঁকবো তখন আমি আলাদা কালার করতে পারবো না, আমরা চাইলে হয়তো আমি একটা বারকে এইভাবে লিখবো, এটা নো এডুকেশন, আর একটাকে হয়তো এভাবে লিখবো, আর আরেকটাকে হয়তো আমি ডট ডট লিখবো। তাহলে এই তিনটা বার, যাতে আমি হচ্ছে ক্যাটাগরি করতে পারি যে কোন বারটা আসলে কোনটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা আমি যেভাবে হোক তিনটাকে আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করব। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাহলে যে মাল্টিপল বার জি ম্যাম। ডায়াগ্রামটা আসলে আমরা কিভাবে আঁকবো এবং কোন কোন ডাটা দেওয়া থাকলে আমরা মাল্টিপল বার ডায়াগ্রামটা আঁকবো? আচ্ছা, এরপর আরো একটা টেবিল দেওয়া আছে এখানে। আমার মনে হয় যে আজানও হচ্ছে এবং 40 মিনিট চলে গেছে, আমার মনে হয় 10 মিনিট ব্রেক নেই, তারপর শুরু করি। জি ম্যাম। ঠিক আছে, যে রেকর্ড করছিলেন পজ করে রাখেন, আবার যখন শুরু করব তখন আবার রেকর্ডিং স্টার্ট করেন আর কি। আচ্ছা, উনি এসেছেন, শুরু করি তাহলে আমরা আবার। তো যেটা বলছিলাম যে এভাবে যখন আমাদের ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া থাকবে, যে 2 বা 2 এর অধিক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ক্যারেক্টারিস্টিক এর জন্য, তখন আমরা মাল্টিপল বার ডায়াগ্রাম আঁকবো। তো এখানেও কিন্তু এক্সাম্পল 2.8 এও একইভাবে একটা ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া আছে, যেটা অ্যাকম্পানিং table shows the per capita income of SAARC countries for the period, একটা পিরিয়ডের জন্য দেওয়া আছে 19 থেকে 1999 থেকে 2000, 1000 থেকে 1, 1 থেকে 2। তো এটাকে বলছে ডিসপ্লে দ্য ডাটা বাই আ মাল্টিপল বার চার্ট
তো এখানেও কিন্তু দেখেন একইভাবে সার্কের দেশগুলো দেওয়া আছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আলাদা আলাদা করে পার ক্যাপিটা ইনকাম দেওয়া আছে ইন ইউএস ডলার। তো এটার জন্য কিন্তু আমাদের একটা হচ্ছে 1999 থেকে 2000 মানে পিরিয়ড গুলোর জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে যে এই পিরিয়ডে বাংলাদেশের ছিল 381, ভুটানের ছিল 510, ইন্ডিয়ার ছিল। তো এটার ক্ষেত্রে আমি যখন গ্রাফ আঁকবো এখানে দেখেন যেহেতু আমাদের কি ছিল না আগের বার আমাদের শুধু ছিল কি তিনটা ছিল ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা দেওয়া ছিল। এখানে হচ্ছে প্রত্যেকটা সার্কেট দেশের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি গুলো। এই জন্য আমি 7টা সার্কেট দেশকেই আলাদা আলাদা করে রেক্ট্যাঙ্গেলে এঁকেছি এবং যে সাল যেটা দেওয়া ছিল যে এই পিরিয়ড থেকে এই পিরিয়ড এটাকে আমি রেখেছি এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে আগের মতোই। তো এটাকেও কিন্তু আমি যেমন আগের বার লিখেছিলাম শুধুমাত্র বরিশাল আর কি রাজশাহী কি ছিল 3টা ডিস্ট্রিক্ট, সেটাকে যেভাবে লিখেছিলাম এখানে সার্কেট দেশগুলোকে একসাথে লিখেছি একটা বারে, একটার পাশে আর একটাকে এঁকে এঁকে লিখেছি এবং রেক্ট্যাঙ্গেল গুলোকে রেক্ট্যাঙ্গেলের হাইট লিখেছি যেভাবে দেওয়া ছিল আর কি। তো এরকম যখনই আমাদের দেওয়া থাকবে এমন হতে পারে 7টার বেশিও থাকতে পারে আবার 2টা 3টা করে থাকবে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গুলো যখন দেওয়া থাকবে এদেরকে আমি বলবো মাল্টিপল বার ডায়াগ্রাম। তাহলে এরকম ডাটা যখন আমাদের দেওয়া থাকবে আমরা কি তাহলে ডায়াগ্রামটা আঁকতে পারবো সবাই? জি ম্যাম, পারবো। এগুলো তো খুব ইজি। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পাই ডায়াগ্রামটা একটু মানে এগুলো খুব কঠিন সেটা বলবো না, কিন্তু এগুলোর মতো এতটা ইজি না। যেমন পাই ডায়াগ্রাম সম্পর্কে আমি বলি, পাই ডায়াগ্রাম হচ্ছে আমি সার্কেল আঁকবো একটা এবং সার্কেলের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করব যে কোন ক্যারেক্টারিস্টিকটা কত পার্সেন্টে আছে অথবা কতটুকু এর কোয়ান্টিটি কতটুকু। এখানে বলেছে যে পাই ডায়াগ্রাম অলসো নোন অ্যাজ পাই চার্ট এই ইউজফুল ডিভাইস ফর প্রেজেন্টিং ক্যাটাগরিক্যাল ডাটা। আর আমি আগে বলেছি এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা হবে অথবা কোয়ালিটেটিভ ডাটা, মানে হচ্ছে নিউমারিক্যাল ডাটা থাকবে না। Other than categorical can also be employed for constructing pie diagram after suitable and meaningful classification or grouping of the data. তারপর বলেছে the pie chart consists of a circle subdivided into sectors। তাহলে এটা হচ্ছে একটা সার্কেল হবে subdivided into sectors, মানে হচ্ছে সার্কেলটাকে ডিভাইড করব whose areas are proportional to the various parts into which the whole quantity is divided। তার মানে হচ্ছে যে কোয়ান্টিটি গুলো দেওয়া থাকবে এগুলো হবে যে সাবডিভাইডেড পার্ট করব তাদের এরিয়ার সমান। এরপর বলেছে দ্য সেক্টরস মে বি শ্যাডেড অর কালার্ড, মানে আলাদা আলাদা সেক্টর গুলোকে আমি শ্যাডের আকারে লিখবো অথবা আলাদা কালার করব যাতে আমি বুঝতে পারি যে এই কালারটা হচ্ছে ওই যে ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে অথবা ওই ক্যাটাগরির জন্য। The following steps are involved in constructing a pie chart। যখন ম্যাথ করব সেখানে বুঝতে পারবো। প্রথমে আমি convert the absolute frequencies into relative frequencies for each category। আমি প্রথমে absolute frequency দেওয়া থাকবে সেটা থেকে relative frequency ফাইন্ড করব। এরপর multiply the relative frequency so converted by 360 for each category। আমি 360 দিয়ে কেন গুণ করলাম? 360 দিয়ে গুণ করার কারণ হচ্ছে আমার টোটাল যে সার্কেলটা আমি আঁকবো সার্কেলের ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি, এর পরিধিটা হয় 360 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এই জন্যই 360 দিয়ে মাল্টিপ্লাই করছি ইচ ক্যাটাগরিকে। দ্য রেজাল্টিং ভ্যালুজ আর দ্য অ্যাঙ্গেলস এক্সপ্রেসড ইন ডিগ্রিস। তাহলে এটা করার পর আমি হচ্ছে অ্যাঙ্গেল পাবো, ফ্রিকোয়েন্সিটাকে আমি অ্যাঙ্গেলে নিয়ে গেলাম যে এই যে ক্যাটাগরি দেওয়া আছে এর অ্যাঙ্গেলটা হবে এত ডিগ্রি। এরপর আমি প্রত্যেকটাকে যোগ করে দেখবো অ্যাঙ্গেলগুলোকে যোগ করার পর 360 হয়েছে কিনা, কারণ টোটাল যে অ্যাঙ্গেলগুলো পাবো এগুলোকে যোগ করার পর অবশ্যই আমাদের 360 হতে হবে। এরপর ড্র আ সার্কেল অফ অ্যাপ্রোপ্রিয়েট রেডিয়াস, যে কোনো রেডিয়াসে আমি সার্কেল আঁকতে পারি সেটা কোনো আমাদের সমস্যা নেই এখানে। এবার হচ্ছে প্রেজেন্ট দ্য ফিগার্স অবটেইনড ইন স্টেট বি। আমরা যে অ্যাঙ্গেলগুলো পেলাম ওই অ্যাঙ্গেলগুলো এঁকে এঁকে আমি আলাদা আলাদা করে ক্যাটাগরিগুলোকে লিখবো যে উইথ দ্য হেল্প অফ প্রোটেক্টর দিয়ে আমি অ্যাঙ্গেলটা আঁকবো। আমরা প্রোটেক্টর দিয়ে আঁকতে পারি অথবা এমনি একটা আন্দাজ করে যে 90 ডিগ্রি হয় আমাদের কিরকম
সেখান থেকে 180 ডিগ্রি কিরকম হয় একটা আন্দাজ করে ডিগ্রিগুলো আঁকতে পারি। তো এটাই হচ্ছে মেইনলি পাই ডায়াগ্রামের আইডিয়া। সবাই কি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে পাই ডায়াগ্রামটা আসলে কিভাবে করব? জি ম্যাম। তার মানে পাই ওকে, ডায়াগ্রামটা হচ্ছে গোলাকার হবে এবং হ্যাঁ, আগের যে ফ্রিকোয়েন্সিটা ছিল টোটাল ফ্রিকোয়েন্সি ওটা যোগ করলে কিন্তু মানে ফ্রিকোয়েন্সি গুলো আলাদা আলাদা যোগ করে টোটাল ফ্রিকোয়েন্সির সমান ছিল এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু 360 দিয়ে গুণ করে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি মানে ফ্রিকোয়েন্সি গুলো, সো ওই আলাদা আলাদা ডিগ্রি যোগ করলে এই ডিগ্রির টোটাল ডিগ্রির সমান হইতে হবে। হ্যাঁ, আমরা একটা প্রবলেম দেখি তাহলে আরেকটু আমাদের জন্য ক্লিয়ার হবে। যেমন এখানে বলা আছে যে the table below shows the production of major crops as assessed by BBS for the period। তাহলে একটা মেজর ক্রপের প্রোডাকশন দেওয়া আছে এখানে এই টেবিলে। সেটাকে কিভাবে পাই চার্টের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করব। যেমন হচ্ছে আমন, বোরো, আউশ। আউশ হচ্ছে 18.32। আমরা তো ধানের এই জাতগুলো অথবা আমন, বোরো, হুইট, পটেটো এগুলো সম্পর্কে আমরা জানি। তো প্রোডাকশন হচ্ছে মেট্রিক টনে দেওয়া আছে। তো আউশ হচ্ছে 18.32। এরপর হচ্ছে 115.2 না যে মান গুলো দেওয়া আছে। তো একে কিন্তু আমরা বার ডায়াগ্রামের সাহায্যে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, তাই না? তো আমাদের যদি বলে যে পাই চার্টের সাহায্যে রিপ্রেজেন্ট করতে, যেমন এখানে বলেছে ড্র আ পাই চার্ট টু রিপ্রেজেন্ট দ্য ডাটা। তাহলে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? তো আমি স্টেপ বাই স্টেপ বলেছিলাম যে প্রথমে আমি ফ্রিকোয়েন্সিকে রিলেটিভ ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাব। তো আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল হচ্ছে 18। 18.32 কে আমি 18 লিখেছি। 115.2 কে আমি 115 লিখেছি। মানে হচ্ছে রাউন্ড ফিগার করে লিখেছি। 124.5 কে আমি 124 লিখেছি। 15.07 কে 15 লিখেছি। 1.53 কে আমি লিখেছি 32। টোটাল আমাদের এসেছে হচ্ছে 304। আর এই ফ্রিকোয়েন্সিকে রিলেটিভ ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়ার শর্ত হচ্ছে আমি টোটাল যে ফ্রিকোয়েন্সি ছিল আমাদের যে প্রতিটা ক্লাসের ফ্রিকোয়েন্সি ছিল এটাকে আমি টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করেছি। 304 দিয়ে ডিভাইড করে আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড করেছি। এটা হচ্ছে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড করার ফর্মুলা। ওকে, তাহলে আমি কিন্তু প্রত্যেকটাকে 304 দিয়ে ডিভাইড করেছি। 18 ডিভাইডেড 304, 115 ডিভাইড 304, এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি। সবাই কি বুঝতে পেরেছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে ফাইন্ড করব? জি ম্যাম। আচ্ছা, এর পরের স্টেপে আমি বলেছিলাম যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড করার পর আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে 360 দিয়ে মাল্টিপ্লাই করব অ্যাঙ্গেল ফাইন্ড করার জন্য। তাহলে আমি 0.060 ইন্টু 360 করার কারণেই আমি হচ্ছে পেলাম হচ্ছে 22। এরপর হচ্ছে আমি 0.378 কে 360 দিয়ে মাল্টিপ্লাই করেছি। করে হচ্ছে আমাদের কিন্তু ফ্র্যাকশন নাম্বার এসেছিল। আমরা কিন্তু সেটাকে রাউন্ড ফিগার আকারে লিখেছি। কারণ আপনারা যদি ক্যালকুলেটরে করেন 0.060 ইন্টু 360 আমরা এক্স্যাক্টলি হচ্ছে 22 পাই না, হয়তো 21 পয়েন্ট সামথিং পাই। সেখান থেকে রাউন্ড ফিগার করে আমি 22 লিখেছি। তো এই সবগুলোকে আমি অ্যাঙ্গেল গুলোকে ফাইন্ড করার পর যখন যোগ করব তখন আমি দেখবো যে আমি 360 পাবো। কারণ আমরা যে সার্কেলটা আঁকবো এই সার্কেলের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360। এখন বলেছে এরপরে বলেছিল যে আমি টোটাল তো এই সার্কেলটা আঁকলাম আমাদের যে কোনো রেডিয়াস নিয়ে, বাট আমি এখন আলাদা আলাদা যে ক্যাটাগরি ছিল যে আউশ আসলে কতটুকু সেটাকে কিভাবে বোঝাবো। তাহলে আউশের ডিগ্রি হচ্ছে 22 ডিগ্রি। তাহলে আমি যে কোনো প্রোট্রাক্টর মানে হচ্ছে আমরা ছোটবেলায় যেমন চাঁদা দিয়ে আঁকতাম, আমার মনে হয় চাঁদা দিয়ে আঁকলে বেটারই হয়। তাহলে চাঁদা দিয়ে আমি 22 ডিগ্রি আঁকবো। তাহলে আউশের জন্য কিন্তু এতটুকু। আউশ আমাদের ছিল 18.32, এটাকে লিখেছি 18.32। আর ডিগ্রিতে এঁকেছি আমি হচ্ছে 22 ডিগ্রি এঁকেছি এখানে আউশের জন্য। এরপর আমি আমনের জন্য এঁকেছি হচ্ছে 136 ডিগ্রি আমনের জন্য। তাহলে আমনের জন্য কিন্তু দেখ এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমনের যে প্রোডাকশন সেটা কিন্তু বেশি। পাই চার্ট দেখে বোঝা যাচ্ছে, কারণ আমনের অ্যাঙ্গেল হচ্ছে 115 ডিগ্রি। 115 মানে হচ্ছে 90 থেকে বড়। তাহলে যদি 90 হতো তাহলে তো আমরা বুঝতে পারি যে 90 হচ্ছে কতটুকু, 90 হচ্ছে এতটুকু, তাই না? তো 90 থেকেও বড় হয়েছে, তার মানে আরো একটু বড় 115 ডিগ্রি, 136 ডিগ্রি।
তাহলে এভাবে আমি আমনের জন্য এঁকেছি এই বৃত্তচাপটুকু। এরপর হচ্ছে 147 ডিগ্রি হচ্ছে বোরো। এরপর বোরোর জন্য কিন্তু বোরো কিন্তু আমনের থেকেও বেশি 147। তাহলে বোরোর জন্য আমি এতটুকু নিয়েছি, এই বৃত্তচাপটা নিয়েছি। এরপর হুইটের জন্য 18 ডিগ্রি, হুইট কিন্তু আরো ছোট। হ্যাঁ, হুইট হচ্ছে 18, হুইট এখানে এঁকেছি আমি। তাহলে হুইট কিন্তু আউশের থেকেও ছোট। এরপর পটেটো হচ্ছে 37 ডিগ্রি, তাহলে এটা এঁকেছি আমি পটেটোর জন্য। তো টোটাল তাহলে কিন্তু এই যে পাই চার্ট থেকে আমি বুঝতে পারছি যে আসলে কোন ক্রপের প্রোডাকশনটা বেশি এবং কোন ক্রপের প্রোডাকশনটা কম। ম্যাম এখানে একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। আমরা যে পাই এই যে পাই চার্ট, এখানে যে অ্যাঙ্গেলটা মানে বসিয়েছি এটা কিন্তু আমাদের ওই যে যেটা দেওয়া আছে আর কি ম্যাম। 18.32 লিখেছি, তাই জি তো জি, বুঝাতে চাচ্ছেন? হ্যাঁ আমি হ্যাঁ হচ্ছে ও অ্যাঙ্গেল হ্যাঁ, লিখিনি, আমি অ্যামাউন্টটা লিখেছি যে আউস ছিল এতটুকু, যে ও এত আচ্ছা আচ্ছা মেট্রিক টন, টন। আমি অ্যাঙ্গেলটা ও লিখিনি, আচ্ছা আচ্ছা। এটা লিখেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা যেটা আমি এই যে অ্যাঙ্গেলটা আঁকবো, পেয়েছি। মানে আমি 22 ডিগ্রি আঁকবো, বাট লিখার সময় আমি ও এখানে আচ্ছা জাস্ট আচ্ছা, আউসের অ্যামাউন্টটা লিখেছি। ও কারণ আউসের তো জি আর আচ্ছা এত ঠিক ডিগ্রি আছে, সেটা তো আমাদের ডাটা না, জি আমাদের জি ডাটা জি হচ্ছে এটা। জি জি ওকে, ঠিক আছে, আমি জি ম্যাম। আঁকবো ঠিকই 20 ডিগ্রি। ওকে, তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমি পাই চার্টের সাহায্যে রিপ্রেজেন্ট করব এরকম কোনো ডাটা দেওয়া থাকলে? কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে হচ্ছে পাই চার্ট আরো একটা ভাবে আঁকা যায়, আমার পরের পেজে আছে আমাদের। পার্সেন্টেজ আকারে যখন দেওয়া থাকে যে কোনো একটা কোয়ান্টিটিকে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, তাকে খুব সহজে পাই চার্টে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা এটা কি বুঝতে পেরেছি সবাই? এরকম ডাটা দেওয়া থাকলে এবং যদি বলে যে একটা পাই চার্ট ড্র করতে, তাহলে আমরা কি পারবো সবাই? জি ম্যাম পারবো। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। এখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে পার্সেন্টেজে দেওয়া আছে। যেমন এক্সাম্পলে বলা আছে, দ্য অ্যাকম্পানিং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ বাংলাদেশি experience in different countries by categories in 2002. Display the data by a pie chart. তো এখানে আলাদা আলাদা করে পার্সেন্টেজে দেওয়া আছে 52.61%, স্কিল হচ্ছে 24.98, এটা হচ্ছে 15.99 আর 6.41। তাহলে এটাকেও আমি পাই ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারবো। কারণ টোটাল যদি আমি এই পাই চার্টের ধরে নেই যে 100% যদি হয়, তাহলে এতটুকু হচ্ছে কি 50%। তাহলে যেহেতু 52 পয়েন্ট সামথিং ছিল, এটা কিন্তু দেখেন 50 থেকে একটু বেশি হয়েছে, তাই না? যেটাকে আমি ধরে নিয়েছি হচ্ছে আনস্কিলড, কারণ এখানে বলা আছে যে এই কালারটা হচ্ছে আনস্কিলড। খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি আর একটু খেয়াল করে দেখি, যেটা হচ্ছে একটু হালকা কালারটা যেটা, সেটা হচ্ছে আমাদের আনস্কিলড 52.61%। এরপর স্কিলড হচ্ছে 24.98%। তো স্কিলড আমাদের বলা আছে হচ্ছে গাঢ় যে কালো ব্ল্যাক কালারের যেটা আছে সেটা হচ্ছে স্কিলড 24.98%। এরপর বলা আছে হচ্ছে সেমি স্কিলড, যেটা এখানে হচ্ছে কালারের কারণে বোঝা যাচ্ছে না, সেমি স্কিল মেইনলি এটা 15.99। এরপর প্রফেশনাল হচ্ছে সব থেকে কম 6.41। তাহলে আমাদের যখন এরকম পার্সেন্টেজে ডাটা দেওয়া থাকবে, সেটাকে কিন্তু আমরা খুব ইজিলি পাই চার্টের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারবো। তখন আমাদের হচ্ছে আলাদা আলাদা করে কিন্তু ওই যেমন আমি যদি এটাকে ডায়াগ্রাম বার ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করতে যেতাম, তাহলে 52.61 এভাবে কিন্তু আমাকে খুব হিসাব করে করে আঁকতে হতো, তাই না? কিন্তু এই পাই চার্টের সাহায্যে কিন্তু খুব ইজিলি আমি বুঝতে পারছি যে আনস্কিলড আছে হচ্ছে 50 থেকে আরো বেশি, 52%। দেখেই বোঝা যাচ্ছে যে 50 থেকে গ্রেটার দেন আছে হচ্ছে আনস্কিল। এরপর খুব কম আছে হচ্ছে প্রফেশনাল, সেমি স্কিল হচ্ছে তার থেকেও কম, এবং এরপর স্কিলড হচ্ছে তার থেকে একটু বেশি। এটা কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে, তাই না? ম্যাম এটা কি চোখের আন্দাজে আঁকবো ম্যাম? হ্যাঁ, মোটামুটি চোখের আন্দাজে আঁকা যাবে। যেমন আমি বললাম তো যে আমরা যখন একটা সার্কেল আঁকি, 50 হচ্ছে আমাদের কি এতটুকু, তাই না?
তাহলে আমি 52 যেহেতু আমি জাস্ট আর একটু বেশি নিয়েছি, 52 এতটুকু নিয়েছি 52। এরপর যেহেতু 6 পয়েন্ট সামথিং, জাস্ট 6টা অনেক ছোট। এরপর 15 যেহেতু 15 নিয়েছি এতটুকু, আর এতটুকু হচ্ছে আমাদের 24। আমরা চোখের আন্দাজেই আঁকবো অনেকটাই, কারণ আমরা ধরে নিব যে এটা যদি 50 হয় তাহলে এতটুকু হচ্ছে 25, তাহলে এতটুকু হচ্ছে 12 এর কাছাকাছি, তাই না? এভাবে কিন্তু আমি আন্দাজ করে আঁকতে পারবো। তো এখানে দুইটা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া আছে, যে কনস্ট্রাক্ট এ পাই চার্ট অফ দিস ডিস্ট্রিবিউশন, এটাকে পার্সেন্টেজে দেওয়া আছে। এরপর এখানে আরো একটা ডাটা দেওয়া আছে, যে এডুকেশন লেভেল দেওয়া আছে, নো এডুকেশন আছে এতজনের, প্রাইমারি ইনকমপ্লিট আছে এতজন, প্রাইমারি কমপ্লিট আছে এতজন, এবং সেকেন্ডারি আর হায়ার আছে এতজন। এটাকে পাই চার্টের সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে, এবং বার ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করতে হবে কিভাবে। ওকে, তাহলে এটাকে কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে, এটা সরাসরি আঁকতে পারবো। এটার জন্য আমাকে কি অ্যাঙ্গেল ফাইন করে নিতে হবে, তাই না? তো জি ম্যাম। আমরা কি করতে পারবো? ম্যাম এখানে এই যে নাম্বার অফ ওমেন দেওয়া আছে, এখানে আমরা যে মানে অ্যাঙ্গেলে যে কনভার্ট করব, এটা কি কোনোভাবে পার্সেন্টেজে কনভার্ট করে করা যায় নাকি ওই একটাই নিয়ম আছে? না, পার্সেন্টেজে কনভার্ট করার নিয়ম নেই, কারণ ওটাও খুব ও একটা আচ্ছা কঠিন আচ্ছা। হয় না, জাস্ট 360 করে নিয়ে আমার মনে হয় কঠিন হয় না আর কি। জি ম্যাম, কারণ সহজ আছে, পার্সেন্টেজ কিন্তু আমরা, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ পার্সেন্টেজও আমরা করতে পারবো, যে আমার টোটাল যে নাম্বার দেওয়া আছে এটার 100% করলে, মানে 100%-এ কত পার্সেন্ট, সেটাও আমরা করতে পারবো চাইলে। আপনি হচ্ছে দুই ভাবেই সলভ করে দেখতে পারেন আমার মনে হয়, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটাও বুঝতে পারবেন। কারণ আমরা জি টোটাল ম্যাম। নাম্বারটা তো ফাইন্ড করতে পারবো, যে আসলে কতজন টোটাল উইমেনের মধ্যে কতজন নো এডুকেশন, সেখান থেকে আমি কিন্তু পার্সেন্টেজও বের করতে পারবো, তাই না? জি ম্যাম, টোটাল সংখ্যা যোগ করে মানে এর 100% এর এত এর, পার্সেন্ট হ্যাঁ 100% এত পার্সেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটারই পার্সেন্ট ফাইন্ড করতে হচ্ছে, তো এটার থেকে অ্যাঙ্গেল ফাইন্ড করাও খুব একটা কঠিন না, যেহেতু আমি স্ট্যাটিস্টিক্যালি করছি এবং বার ডায়াগ্রাম আঁকছি সার্কেলের জন্য, আমার মনে হয় অ্যাঙ্গেল ফাইন্ড করে নেওয়াটাই স্ট্যান্ডার্ড। জি ম্যাম, ঠিক আছে। আপনি হচ্ছে দুই ভাবেই সলভ করে দেখতে পারেন, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আপনার কাছে। ওকে, আচ্ছা, যিনি রেকর্ড করছিলেন তিনি একটু এখন তাহলে রেকর্ডিংটা অফ করে রাখেন, আমাদের ক্লাস তো মোটামুটি শেষ, আমরা এখন অ্যাটেন্ডেন্সটা